This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. কিন্তু ভারত তারা ভেবেছিল যেহেতু এই দুটো ইতিমধ্যেই হয়ে গেছে, ভারত অন্য কোনো পথে হয়তো আর ওইভাবে হঠাৎ অতর্কিত হানার পথে যাবে না। একদম ঘোষণা করে ভারত যেরকম চারপাশ থেকে আট ঘাট বেঁধে সমস্ত দিক থেকে জনমত তৈরি করে দেশের ভেতর এবং বিশ্বে, এবং যেভাবে রাষ্ট্রপুঞ্জের সাথে কথা বলে আমেরিকার সাথে কথা বলে ভারত যেভাবে এগোচ্ছিল এবং পাকিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র এটা বলে প্রতিপন্ন করছিল, সবাই ভাবছিল, পাকিস্তানেরও ধারণা ছিল হয়তো পুরোদস্তুর যুদ্ধের দিকে যাবে গোটা ব্যাপারটা। কিন্তু ভারত যে এরকম যখন তারা বলছে সাধারণ মানুষকে নিয়ে একটা মক ড্রিল করবে, সেই দিনের কথা যখন চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ভেবেছিল ভারত ধাপে ধাপে এগোচ্ছে। এবার এই মক ড্রিল যখন করা হয় সেটা হচ্ছে কোথাও যদি আঘাত হানা হয় বা যুদ্ধ শুরু হয় তার কথা মাথায় রেখে আগে সেটাকে করা হয়, অর্থাৎ প্রস্তুতির একটা পার্ট। পাকিস্তানও ভেবেছিল যখন প্রস্তুতির পার্ট হচ্ছে তাহলে ভারত তারপরে কিছু একটা করবে। ভারত যে মক ড্রিলের কথা ঘোষণা করে তার আগেই আঘাত হানবে এটা তারা এক্সপেক্ট করেনি, এবং এই জায়গাতেই ভারত প্রাথমিকভাবে সাফল্য পেয়ে গেছে। 8টার থেকে, গতকাল রাত 8টার থেকে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং তার সঙ্গে 3 বাহিনীর প্রধান তারা দফায় দফায় 12 বার বৈঠকে মিলিত হন, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টা চলে। এবং প্রধানমন্ত্রী কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনস্ট্যান্ট আছেন, গোটা ব্যাপারটাকে মনিটর করছেন। পাকিস্তানের তরফ থেকে যেটুকুনি যা তারা গোছানোর চেষ্টা করেছিল সেটা কিন্তু শুরুতেই ভারতের কাছে ধাক্কা খেয়েছে, কারণ ভারতের কাছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেটা পাকিস্তানের কাছে নেই, এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম যে কতটা কার্যকরী সেটা কিন্তু ওই পাকিস্তান F-16 বা JF-17 এই চীনা বিমান আর আমেরিকান বিমান দিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করতেই টের পেয়েছে, কারণ দুটো বিমানই কিন্তু ভেঙে পড়েছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে। অমৃতাংশুদা, উড়ি হামলার পর 11 দিনের মাথায় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে 12 দিনের মাথায় হয়েছিল এয়ার স্ট্রাইক, আর আজকে 15 দিনের মাথায় একেবারে 8 ঘাট বেঁধে সবকিছু গুছিয়ে নিয়ে আজকের এই স্ট্রাইক করেছে ভারত। সায়ন্ত, এই 15 দিন ধরে কিন্তু ভারত সরকার থেমেছিল না, তারা একের পর এক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক করে গেছে। আমরা পাকিস্তানকে দেখেছিলাম নাজেহাল হয়ে গেছে, তারা আমেরিকার কাছে যায় ধাক্কা খায়, তারা রাশিয়ার কাছে যায় ধাক্কা খায়। পুতিন সরাসরি ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে, তারা রাষ্ট্রপুঞ্জের কাছে যায়, সেখানেও খুব একটা তারা সুবিধা করতে পারেনি। তারপরেই সুযোগ বুঝে ভারত একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করলো। সায়ন্ত, তুমি দেখো, গ্রাউন্ড স্ট্রাইক এয়ার স্ট্রাইক একসঙ্গে করা এইটা কিন্তু সাম্প্রতিককালে কেন অতীতেও নজরে পড়েনি কারুরই। অর্থাৎ এই প্রতিরক্ষা বিষয়ে একটা বিষয় মনে করছেন যে এই যে 15 দিন, এই 15 দিনে কিন্তু যাবতীয় গুটি সাজিয়েছেন নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং, অমিত শাহ, আর এই গুটি অনুযায়ী কিন্তু যাবতীয় পরিকল্পনা করে এই আক্রমণ করা হলো পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একটা বিষয়, যেভাবে আক্রমণ হয়েছে সেটা কিন্তু পরিকল্পনা এবং ABC বিভিন্ন একাধিক প্ল্যান করেই কিন্তু সম্পূর্ণ আক্রমণ উড়ে গিয়েছে পাকিস্তানের দিকে। পাকিস্তানের যে কটা লঞ্চ ব্যাট কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কোনটা জৈশের, কোনটা মাসুদ আজহারের, এবং প্রত্যেকটা ঘাঁটি কিন্তু তাদের হেডকোয়ার্টার, অর্থাৎ হেডকোয়ার্টারে যে অস্ত্র মজুদ রাখা হয়, তাদের যাবতীয় যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যাবতীয় জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নেয়, এটা কিন্তু সেনাবাহিনী নিজেদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দাদের মাধ্যমে বা বিভিন্ন ড্রোন শটের মাধ্যমে তুলে এনেছিল। আর তারপরই এই পুরো পরিকল্পনা কষা হয়। তারপরই 1:40 প্রথম স্ট্রাইক পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে। আরো একটা বিষয় সবাই তোমাকে থামাচ্ছি। অমৃতাংশুদা, এই মুহূর্তে আমরা TV9 বাংলা যে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, ওয়ার রুমে বসে আছেন নরেন্দ্র মোদী। গোটা বিষয়টা তিনি সেখান থেকে মনিটর করছেন। অমৃতাংশুদা যে কথা একটু আগে বলছিল যে 8টা থেকে ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদী একের পর এক বৈঠক করেছেন, 12টি বৈঠক হয়েছে, একের পর এক বৈঠকে একের পর এক নির্দেশিকা দিয়েছেন নরেন্দ্র মোদী। এবং সত্যি কথা বলতে কি, ভারত
যখন থেকে আক্রমণ শুরু করেছে, এই যে তালমিল রেখে একই সঙ্গে এই আগে যে দুটো হয়েছিল অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক, দুটো আলাদা আলাদা করে হয়েছিল দুটো ক্ষেত্রে, একটা উড়ির ক্ষেত্রে একটা পুলওয়ামার ক্ষেত্রে। এবার ভারত কম্বাইন্ড অ্যাটাক শুরু করেছে এবং ইতিমধ্যেই ভারতের নৌসেনা তারাও কিন্তু মহড়া চালাচ্ছে এবং তারাও কিন্তু স্ট্র্যাটেজিক মানে একদম এমন একটা জায়গায় রয়েছে, স্ট্র্যাটেজিক একটা লোকেশনে, যেখান থেকে তারা যে কোনো সময় করাচি বা পাকিস্তানের বন্দর এলাকায় হামলা চালাতে পারে। এটা কিন্তু মানে ভারতের প্রত্যেকটা জিনিসই মহড়ার মতো করে বলা হয়েছিল। পাকিস্তান মহড়া দেখছিল, তারা মহড়া দিয়ে পাল্টা করার কথা ভাবছিল, কিন্তু মহড়াটাই যে আসলে ভারতের পুরো জায়গায় ডিপ্লয়মেন্ট, প্রত্যেকটা জায়গায় ভারতীয় সেনাকে স্ট্র্যাটেজিক জায়গায় পৌঁছে দেওয়া, এটা তারা বুঝে উঠতে পারেনি। এটা যখন তারা বুঝে উঠতে পেরেছে, তারা প্রত্যাঘাতের যে মুহূর্তে চেষ্টা করেছে সে মুহূর্তে কিন্তু তারা ধাক্কা খেয়েছে, কারণ ইতিমধ্যেই তাদের দুটো বিমান ভারত নামিয়ে দিয়েছে। অমৃতাংশুদা, বিগত 15 দিন ধরে আমরা দেখেছিলাম নৌসেনার তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছিল মিশন রেডি, বায়ুসেনার তরফ থেকে আলাদা করে ভিডিও প্রকাশ করা হয়েছিল, পদাতিক সেনার তরফ থেকে আলাদা করে ভিডিও প্রকাশ করা হয়েছিল। অর্থাৎ আমাদের 3 বাহিনী বারংবার বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারংবার যে বিবৃতি দিয়েছেন সেখানে বলা হয়েছে সেনাকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছি, সেনা যাবতীয় সিদ্ধান্ত নিক। গ্রিন সিগন্যাল পেয়ে কিন্তু 3 বাহিনী একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি আরো একটা বিষয় অমৃতাংশুদা, দেশের প্রতিরক্ষা খাতে কত বরাদ্দ হওয়া উচিত তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চর্চা হয়েছে। সেটাও যে একটা বড় বরাদ্দ হওয়া উচিত এবং সেটা যে ভবিষ্যতের কথা মাথায় রেখেই হচ্ছিল, তাও কিন্তু আজকে বোঝা গেল আমাদের 3 বাহিনীর প্রস্তুতি এবং 2 বাহিনীর অ্যাটাক দেখে। এবং সত্যি কথা বলতে কি, ভারত সাম্প্রতিককালে তাদের যে সেনাবাহিনীকে আপগ্রেডেশন করেছে এবং ভারত যে যে জিনিসগুলোকে সেনাবাহিনীতে নতুন নতুন করে জুড়েছে, অর্থাৎ রাফাল, অর্থাৎ সুখোই এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা এয়ার ডিফেন্স সিস্টেমটা আপনাদের একটু জানিয়ে দিই, এটা এমনভাবে মিসাইল একটা সিস্টেম যেখানে যে মুহূর্তে তারা দেখা যাবে যে ভারতের দিকে কোনো বিপক্ষের মিসাইল বা বিপক্ষের কোনো উড়োজাহাজ এগিয়ে আসছে, সেই মুহূর্তে কিন্তু সেটা ভারতের সীমায় ঢোকার আগেই এই এয়ার ডিফেন্স সিস্টেম তার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অটোমেটিক্যালি ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে যাবে এবং তাকে মাঝ আকাশেই ধ্বংস করে দেবে। এই এয়ার ডিফেন্স সিস্টেমেই কিন্তু ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের 2টি যুদ্ধ বিমান এবং যার ফলে এখন পাক পাঞ্জাব এবং লাহোর সহ সমস্ত জায়গায় এখন পাকিস্তানের জরুরি অবস্থা জারি করা হয়ে গেছে। ভারতের তরফে শুধুমাত্র কিছু বিমানবন্দর অর্থাৎ জম্মু, শ্রীনগর, লে, ধর্মশালা এরকম কিছু বিমানবন্দর শুধু আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে। ভারত এই মুহূর্তে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে, ভারতের তরফ থেকে অফিসিয়ালি গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে পহেলগামের প্রতিশোধ ভারত নিতে শুরু করেছে এবং ভারতের এই আক্রমণ জঙ্গিদের ওপর আক্রমণ, ভারত জঙ্গিদের জবাব দিচ্ছে। এবার পাকিস্তানের তরফ থেকে যা হবে বা যা করবে সেটা কিন্তু পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতকে আক্রমণ করার চেষ্টা করলে তারা কিভাবে যোগ্য জবাব পাবে সেটাও ভারত বুঝিয়ে দিচ্ছে। সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, জেডি ভ্যান্স ট্রাম্পের ডেপুটি, তিনি তখন ভারতে ছিলেন যেদিনকে এই হামলা ঘটেছিল, তিনি প্রত্যক্ষ করেছেন ভারতের মাটিতে থেকে। তারপরে আমেরিকার তরফ থেকে কড়া বার্তা, রাশিয়ার কাছে ফোন করা হলো পাকিস্তানের তরফ থেকে, রাশিয়া কোনো রকম কর্ণপাত করলো না। ঠিক তারপরেই পুতিন ফোন করলেন নরেন্দ্র মোদীকে, রাষ্ট্রপুঞ্জে গেল পাকিস্তান, সেখানেও খুব একটা সুবিধা করতে পারলো না। আজকে বহির্বিশ্বকে জানিয়ে দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে যে আমরা জঙ্গি দমনে এই আক্রমণটা করেছি। শান্ত, তুমি দেখো, রাশিয়া, আমেরিকা প্রত্যেক কিন্তু সন্ত্রাসের শিকার, এমনকি ফ্রান্স তারাও কিন্তু সন্ত্রাসের শিকার। পাকিস্তান যেখানে যেখানে আর্জি করতে গিয়েছে সেখানে সেখানে ধাক্কা খেয়েছে, কারণ আমেরিকা বা রাশিয়া জানে যে পাকিস্তান মূলত এইসব জঙ্গি বা জঙ্গি সংগঠনগুলোর আতুর ঘর। আর সেই কারণে ভারত যে ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটি ব্যবস্থাকে রীতিমতো সমর্থন জানাচ্ছে এবং কার্যত বুঝিয়ে দিল যে ভারত যা করবে আমেরিকা রাশিয়া তাদের পাশে রয়েছে। শুভই তোমাকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আজকে যখন 1:40 ফার্স্ট স্ট্রাইক হয় এবং তারপর 2:10 হয় এবং তার আগে 2:20 হয় এবং 2:30, এই 4টে স্ট্রাইক হয়েছে 1:40 থেকে 2:30 মাঝখানে। এই যে 4টে স্ট্রাইক পরপর হয়েছে, এই 4টে স্ট্রাইক হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিন্তু আমেরিকার যে নিরাপত্তা উপদেষ্টা তাকে কিন্তু ফোন করে গোটা বিষয়টি সঙ্গে সঙ্গে জানান যে জঙ্গি নিকেশ করা হয়েছে এবং লঞ্চ প্যাড, যেগুলো জঙ্গিদের আতুর ঘর, লঞ্চ প্যাড গুলোকে সেখানে আঘাত
আঘাত করা হয়েছে, এইটা কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ফোন করে জানেন। অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ এই ফোন আর এবং তার আগে যে স্ট্রাইকটা সেটাও যে কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু স্বাভাবিকভাবেই এই ধরনের ক্ষেত্রে একদম আলো সকালের দিনের আলোর মতো পরিষ্কার। শুভজিৎ, তোমাকে একটা বিষয় তথ্য দিই, S-400 মূলত বর্তমানে ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট দুটো জায়গায় রয়েছে। S-400 কতটা কার্যকরী ভূমিকা পালন করেছে সেটা কিন্তু আজকের এই পাকিস্তান পাল্টা যখন প্রত্যাঘাত করার চেষ্টা করে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। S-400 এবং অন্যান্য এয়ার ডিফেন্স থাকায় ভারতের উপর কিন্তু আঘাত হানতে পারেনি পাকিস্তান। যেটুকু আঘাত এনেছে সেটা অত্যন্ত কম এবং সেটা সীমান্তবর্তী অংশে কিছুটা। পাকিস্তান যে প্রত্যাঘাত করেছে সেটা ভারতের প্রত্যাঘাতের কাছে কিছুই নয়। ভারত আজকে এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রথম থেকে অ্যাক্টিভ রেখেছে, প্রথম থেকে মিসাইল সিস্টেমকে অ্যাক্টিভ রেখেছে। সবচেয়ে বড় কথা প্রলয়, ভারতের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মিসাইল প্রলয়কে অ্যাক্টিভ রেখেছিল, যে পাকিস্তানের দিক থেকে যদি কোনো রকম বড়সড় আঘাত আসে তাহলে কিন্তু প্রলয়কে উৎক্ষেপণ করতে ভারত 2 মিনিটও বাধ্য না। এবং এখানে তোমায় আমি বলি সায়ন্ত, প্রলয় যদি ভারত এমন ভাবে, এটা অতীতে হয়েছিল পাকিস্তান যখন অভিনন্দন বর্তমানের সময়, যেটা আমরা জেনেছি যে যখন অভিনন্দন বর্তমানের সময় পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করবে বলে তারা তৈরি হচ্ছিল, তখন ভারত একই সঙ্গে 9টা এরকম মিসাইল রেডি করে রেখে দিয়েছিল, যেটা পাকিস্তানের 9টা অঞ্চলকে পুরো গুঁড়িয়ে দিতে পারত। তার ফলেই পাকিস্তান কিন্তু সেইবার পিছু হটে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রেও কিন্তু প্রলয় এমনভাবে ডিপ্লয় করা হয়েছে, প্রলয়ের যা ক্ষমতা পাকিস্তানের যে কোনো জায়গা ভারতের কিন্তু সম্ভব ধুসিয়ে দেওয়া একদম। তার কারণ প্রলয়ের রেঞ্জের মধ্যে পাকিস্তানের প্রতিটা স্ট্র্যাটেজিক জায়গা রয়েছে। ভারত সেটা বুঝেই কিন্তু প্রলয়কে তৈরি করে রেখে দিয়েছে। এবং তোমাকে আরেকটা কথা জানাই, ভারত কিন্তু গোটা ঘটনাটা এখন অবধি যেটা করছে সেটার উপর বলা হচ্ছে যে এটা আসলে ভারতের প্রতিশোধ নয়, এটা আসলে যে সিঁদুর মুছে দেওয়া হচ্ছে তার জবাব। এই জন্যই গোটা অপারেশনের নাম দেওয়া হচ্ছে অপারেশন সিঁদুর। এবং একই সঙ্গে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে যে প্রকাশ করা হচ্ছে, বার্তাটা দেওয়া হচ্ছে, তাতেও কিন্তু এই কথাই বলা হচ্ছে, জাস্টিস সার্ভড, অর্থাৎ সুবিচার। যেটা ভারতের তরফ থেকে যা যা অন্যায় করা হয়েছিল ভারতের উপর, ভারত তার জবাব দিচ্ছে। অমৃতাংশুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, অমৃতাংশুদার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি স্টুডিওয়ে। আপনি তো নিশ্চয়ই খবরটি ইতিমধ্যে পেয়ে গেছেন কর্নেল চৌধুরী? আমি মানে রাত্রির থেকেই আমরা 1:45 থেকে যখন থেকে শুরু হয়েছে এবং 9টা সবাইকে জানাতে চাই 9টা লোকেশনে মারা হয়েছে। এবং আপনাদের TV9 বাংলায় আমি অন্তত 15 বার বলেছি, 2টো লোকেশন মুরিদকে এবং ভাওয়ালপুর এবং শিয়ালকোট, এটা বারবার আপনাদের জানানো হয়েছে। এই জায়গাগুলোতে গুড়িয়ে দেওয়া হয়েছে রাত্রিরে, মিসাইল প্রিসিশন মিসাইল অ্যাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে এবং যারা এসেছিল এবং যারা এদের হেল্প করেছিল, পেছন থেকে সাহায্য করেছিল জঙ্গিদের, তাদের হেডকোয়ার্টার আজকে ধুলোর সঙ্গে মিশে গেছে। প্রত্যাঘাত ভারত করেছে এবং ভারতের যে একটা দৃঢ় চ্যালেঞ্জ ছিল সেটা আজকে আমরা পুরো বিশ্বকে দেখাতে পেরেছি। ধন্যবাদ কর্নেল চৌধুরী। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। একের পর এক জঙ্গি ঘাঁটি, পর করে 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। শেষ কবে হয়েছে গোটা বিশ্বে কেউ বলতে পারবে না। এর আগে আমরা দেখেছিলাম উড়ি হামলার পর 11 দিনের মাথায় সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। বালাকোট হামলার ঠিক 12 দিনের মাথায় এয়ার স্ট্রাইক হয়েছিল। আর আজকে পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় একই রকম ভাবে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে অমৃতাংশুদা। এবং সব থেকে বড় কথা, ভারত কিন্তু একদম মানে আমি যেটা এখনকার দিনে যে মিসাইল ছাড়া হয় সেগুলো একদম নির্দিষ্ট লক্ষ্যে, মানে একদম কোনো বাড়ির জানলা দিয়ে যদি ভেদ করবে সেই জায়গায় গিয়ে আঘাত দিতে পারে। এবং এটা কিন্তু মানে ধরো আমরা এর আগে দেখেছি, ধরো যখন সাদ্দাম হোসেন ধরা পড়েছিলেন সেই সময় ইরাকে যে বাংকারগুলো ছিল, বাংকারের ভেতর তারা লুকিয়ে থাকতেন। এবার সেই জায়গায় প্রথম মিসাইল গিয়ে ফুটো করত আর সেকেন্ড মিসাইল সেই ফুটো দিয়ে ভেতরে ঢুকে আঘাত আনতো। মানে এই প্রিসিশনে চলে যাওয়া যেত সেই সময়। এখন তার থেকে আরো অনেক বেশি আধুনিকতা এসছে এবং ভারত
তারা কিন্তু আগের থেকে একদম পয়েন্ট আউট করে রেখেছিল, এটা যেটা বারবার ভারত বলছিল যে এই পাক অধিকৃত কাশ্মীরে এটা আসলে জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানে পাকিস্তান একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড তৈরি করেছে, অর্থাৎ এখানে ট্রেনিং দেওয়া হয়, জঙ্গির আঁতুড়ঘর জঙ্গিদের তৈরি করে এখান থেকে ভারতে ঢোকানো হয় নাশকতামূলক কাজের জন্য। এবং এই জঙ্গিদের শিকার কিন্তু গোটা বিশ্ব, এবং ভারত ঠিক এটাই গোটা বিশ্বকে জানিয়েছে যে এই জঙ্গিদের বিরুদ্ধেই ভারত ব্যবস্থা নিচ্ছে এবং জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেই জন্য একদম নির্দিষ্ট মুরিদকা লস্করের ঘাঁটি সেই এবং যে ভাওয়ালপুর এই জায়গাগুলো জৈশের ঘাঁটি, এই শিয়ালকোট, এই প্রত্যেকটা পাকিস্তানের একদম জঙ্গি ঘাঁটি হিসেবেই পরিচিত এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোকেই আঘাত করেছে ভারত। একটাও অন্য কোনো মিলিটারি ডেস্টিনেশনে বা টার্গেটে ভারত আঘাত করেনি এখন অব্দি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, সায়ন্ত যে কথা বলছিল 1:40 থেকে 2:30 মধ্যে পর পর অ্যাটাক করা হয়েছে। প্রসেনজিৎ, প্রসেনজিৎ শুনতে পাচ্ছ না? প্রসেনজিতের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তের বড় খবর, একের পর এক জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পরপর 9 জায়গায় পিওকে এবং পাকিস্তানের 9 জায়গায় 9টা জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। এর আগে আমরা দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার দুটো স্ট্রাইক একই সঙ্গে। 15 দিন ধরে ভারতের 3 সেনাবাহিনী অর্থাৎ নৌসেনা, পদাতিক সেনা এবং বায়ুসেনা তারা বারংবার ইঙ্গিত দিয়ে এসেছে তারা প্রস্তুত আছে। ভারতের যারা নীতি নির্ধারক আছেন তারাও একের পর এক ইঙ্গিত দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা বলেছেন যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক 15 দিনের মাথায় পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় অপারেশন সিঁদুর, রাত 1:40 থেকে 2:30 মধ্যে পরপর স্ট্রাইক। প্রসেনজিৎ, একদম দেখো, যে কথাটা বলছিলাম, আজকে ছিল মক ড্রিল। গোটা দেশ জুড়ে মানুষ ড্রিল করবেন, জানবেন যুদ্ধ হলে কি হবে। বাস্তবে এটাই ছিল ভারতের পরিকল্পনা। রাত্রে পরপর এয়ার স্ট্রাইকে হামলা এবং একই সঙ্গে ভারত জানালো যে এটা প্রিসিশন স্ট্রাইক, যেখানে কোথাও পাকিস্তানি আর্মিকে টার্গেট করা হয়নি, পাকিস্তানের সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি, কোনো ক্ষয়ক্ষতি করা হয়নি। কোন 9টা জায়গায় আমরা হামলা চালালাম, সেই 9টা জায়গা, যে 9টা জায়গা থেকে ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছিল লাগাতার। এবং এই হামলার যাবতীয় মাস্টার মাইন্ড যারা, লস্কর, জৈশের মতো দলগুলোর শীর্ষ নেতারা যে এলাকাগুলোতে ছিলেন, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে কার্যত এয়ার স্ট্রাইক করা হলো এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এই জঙ্গি ঘাঁটিগুলো। পাক অধিকৃত কাশ্মীর দীর্ঘদিনে ভারতের মানুষের দাবি যে আমাদেরই জায়গা তোমরা দখল করে রেখেছো, সেখান থেকে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছ, সোজা পথে যুদ্ধ করতে পারছো না, পিছন থেকে হামলা করছো। যে কারণেই কিন্তু একটা জবাব দেওয়ার দাবি উঠেছিল। আজ রাতে, মধ্যরাতে যখন পাকিস্তান ঘুমাচ্ছে, কার্যত দিশাহারা, গোটা রাত আমরা জেগেছি যখন একের পর এক স্ট্রাইক হচ্ছে। 1:40 যখন প্রথম স্ট্রাইক হয়, আমরাও কিন্তু উৎকণ্ঠার সঙ্গে দেখছি কি হচ্ছে। আমরা দেখছি পাকিস্তানে হাহাকার দেখা দিচ্ছে, একটা করে মিসাইল আছড়ে পড়ছে, পাকিস্তানে হাহাকার দেখা দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু ভারত যোগ্য জবাব দিল। ভারত জানিয়ে দিল যে ভারতের দিকে আবারও যদি আঙ্গুল তোলা হয়, আবারও কিন্তু ভারত এভাবেই যোগ্য জবাব দেবে। এবং যে কথাটা অমৃতাংশুদা বলছিলেন যে আমাদের যে ডিফেন্স সিস্টেম, এয়ার সিস্টেম, সেই S-400 লঞ্চ করে দেওয়া হয়। এরপর কিন্তু পাকিস্তানের তরফে সিজফায়ার ভেঙে পাল্টা গোলাগুলি চালানোর চেষ্টা হয়। পাকিস্তানের অ্যাডভান্স F-16 বিমান ভারতের দিকে ঢুকে আসার চেষ্টা করে, যার পরে কিন্তু ভারতীয় মিসাইল পাকিস্তানের দুখানা বিমানকে কার্যত উড়িয়ে দিয়েছে। যারা ভারতকে ঢোকার চেষ্টা, ভারতের মাটিতে, ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকে বুঝিয়ে দিয়েছে আবারও যে আবার যদি তুমি চেষ্টা করো, আমাদের মিসাইল কিন্তু তোমাদের ভেঙে গুড়িয়ে দেবে। সব মিলিয়ে কিন্তু ভারত যোগ্য জবাব দিল, নিপুণ পরিকল্পনা করে। একই সঙ্গে আকাশ পথে স্ট্রাইক করা হলো, একই সঙ্গে স্থলপথে ইন্ডিয়ান আর্মি তারাও স্ট্রাইক করলো। সব মিলিয়ে পাকিস্তানের কার্যত দুর্মুষ অবস্থা। অন্তত 9টি জঙ্গি ঘাঁটি যে এলাকাগুলো থেকে লাগাতার পরিকল্পনা করা হয়েছিল। তুমি 9টা জঙ্গি ঘাঁটি বলছিলে, চট করে দর্শকদের এই মুহূর্তে আমি আর লিমা খবরগুলো দিয়ে রাখি। ভাওয়ালপুর, লিমা, জৈশ-ই মোহাম্মদের জঙ্গি ঘাঁটি, এখানে একটা বড় এলাকা, 6.5 একর এলাকা জুড়ে এখানে জৈশ-ই মোহাম্মদের একটা ঘাঁটি রয়েছে। মাসুদ আজাহার এখানে দীর্ঘদিন ধরে। আচ্ছা, মুরিদকে সেখানে LETর এটা ঠিক লাহোরের ঠিক কাছে, LETর এখানে সদর দপ্তর, সেখানে অ্যাটাক করা হচ্ছে। মুজাফফরাবাদ, হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর, এখানে অ্যাটাক করা হচ্ছে। কোটলিতে LET এবং JEM
হিজবুল মুজাহিদিন এদের প্রশিক্ষণ শিবির, সেখানে অ্যাটাক করা হচ্ছে। গুলপুর, সেখানে এলিটের একটি বড় ক্যাম্প রয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদের, অ্যাটাক করা হচ্ছে। ভীমবের হিজবুল মুজাহিদিনের এখানে ক্যাম্প রয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়, অ্যাটাক করা হচ্ছে। চাক আমরু, এখানে এলিটির একটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং লজিস্টিক সাপোর্ট এখান থেকেই হয়। সেই চাক আমরু, সেখানে অ্যাটাক করা হচ্ছে। এবং শিয়ালকোট, সেখানে অ্যাটাক করা হচ্ছে। অর্থাৎ বেছে বেছে প্রত্যেকটা ঘাঁটিতে অ্যাটাক করা হয়েছে যাতে জঙ্গিদের কোমর ভেঙে যায়। তাদের সদর দপ্তরে অ্যাটাক করা হয়েছে, তারা যেখানে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেয় সেখানে অ্যাটাক করা হয়েছে, যেখান থেকে তারা লজিস্টিক সাপোর্ট পায় সেখানে অ্যাটাক করা হয়েছে। 9টা জায়গায় বেছে বেছে অ্যাটাক করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর লিমা। নিঃসন্দেহে শুভজিৎ, আজকে ভোর সকাল 5:30টার সময় দাঁড়িয়ে আজ তো বলতেই হয় গুড মর্নিং ইন্ডিয়া। আজ সকালে উঠে আপনারা যেটা দেখছেন সেটা স্বপ্ন নয়, সেটা সত্যি। সারা রাত ধরে যে হামলা হয়েছে এবং সেই হামলা অ্যাটাক কোথায়? পাকিস্তানে। বদলা নিল ভারত, বদলা নিচ্ছে ভারত। আজকের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল শুভজিৎ। আমরা জানতাম গোটা দেশ জুড়ে মক ড্রিল হতে চলেছে, মানে কোথাও গিয়ে একটা মানে আক্রমণের আগে সবাইকে তৈরি রাখে, কিন্তু না পুরো বিষয়টাই রাতারাতি বদলে গেল, একদম রাতারাতি সবটা বদলে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি এক্স হ্যান্ডেলে ঢোকেন বুঝতে পারবেন এই মুহূর্তে গোটা ভারত নয় গোটা বিশ্ব জেগে আছে, গোটা বিশ্ব জেগে আছে, কারণ সবাই বোধহয় এই বদলার অপেক্ষা করছিল শুভজিৎ। একদমই। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমি আর লিমা যে তথ্যগুলো দিচ্ছি, ভাওয়ালপুর জৈশ-ই মোহাম্মদের এখানে প্রধান ঘাঁটি, মাসুদ আজহার দিনের পর দিন এখানে থেকেছেন। 6.5 একর এলাকা জুড়ে এখানে তাদের ঘাঁটি রয়েছে। মুরিদকে লস্করি তৈবার ঘাঁটি এখানে, মুজফ্ফরাবাদ হিজবুল মুজাহিদিনের ঘাঁটি এখানে, কোটলি সেখানে এলইটি এবং জেইএম এর ঘাঁটি। আচ্ছা, গুলপুর সেখানে এলইটির একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। দেখো একাধিক জায়গায় যেখানে ঘাঁটি বা প্রশিক্ষণ কেন্দ্র বা লজিস্টিক সাপোর্ট জঙ্গিরা পেয়ে থাকে সেই জায়গাগুলোকেই কিন্তু মেপে মেপে টার্গেট করা হয়েছে সায়ন্ত। একদমই শুভজিৎ, তোমাকে আমি যেটা প্রথম থেকে যেটা বলছিলাম, এই যে পরিকল্পনা 15 দিন ধরে যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনার অন্যতম অঙ্গ ছিল এই ঘাঁটিগুলোর উপগ্রহ চিত্র তুলে আনা। অর্থাৎ যে ডিফেন্সের যে গোপন কন্ট্রোল রুম যেটাকে বলে বা ওয়ার রুম যেটাকে বলে, সেই প্রতিরক্ষা মন্ত্রকের সেই ওয়ার রুমে কিন্তু এই স্যাটেলাইট চিত্রগুলো আসার পরই কিন্তু যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। তুমি দেখো যে কটা জায়গায় এটা প্রত্যাঘাত করা হয়েছে প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জঙ্গি সংগঠনের কমান্ডার অথবা জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র, কোন জঙ্গিরা বসবাস করছে বা এরকম কোন ভুলভাল জায়গায় কিন্তু ভারতীয় সেনা প্রত্যাঘাত করেনি। অর্থাৎ পরিকল্পনা কিন্তু অত্যন্ত নিপুণতার সঙ্গে করা হয়েছে। আরো একটি বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে ওয়ার রুমে থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় শান্ত থামাচ্ছি তোমাকে। এই মুহূর্তে বড় খবর, এয়ার মিসাইল অ্যাটাক ভারতের তরফ থেকে। মিসাইল অ্যাটাক শুরু করলো ভারত, পর পর মিসাইল আছড়ে পড়ছে। পাকিস্তানে 100 কিলোমিটারের ভিতরে জঙ্গি ঘাঁটিতে আঘাত করছে ভারত, এখনো আঘাত জারি আছে। এই মুহূর্তের বড় খবর, লস্কর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে জঙ্গিরা প্রশিক্ষণ নিত গুড়িয়ে দেওয়া হয়েছে, লজিস্টিক সাপোর্ট পেত গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের যারা সাহায্য করত তাদের যে ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক গোটা বিশ্ব এই মুহূর্তে দেখছে ভারত কিভাবে জঙ্গি দমন করতে পারে। সায়ন্ত, গোটা বিশ্বের কাছে এটা শিক্ষণীয় বিষয়। শান্ত, গোটা বিশ্বের কাছে কিন্তু এটা একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে ভারত যেটা বলে সেটা করে। এবং শুধু তাই নয়, ভারত কৌশল নিয়ে এবং যাবতীয় পরিকল্পনা নিয়ে করে যাতে জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের সম্পূর্ণভাবে নিকেশ করা যায়। দেখো, এই জঙ্গি নিকেশে কিন্তু ইসরায়েল প্রথম থেকে ভারতের সঙ্গী ছিল। আর ইসরায়েল ভারত যখন অ্যাটাক করলো, ইসরায়েল কিন্তু প্রথম ভারতকে সমর্থন জানিয়েছে এবং বলেছে এই জঙ্গি ঘাঁটি নিকেশ এবং জঙ্গি ঘাঁটি ধ্বংসে ইসরায়েল সবসময় পাশে থাকবে। আজকে ভারত যে অস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে কিন্তু সেটা আগ্নেয়াস্ত্র, সেটা স্বয়ংক্রিয় রাইফেলই হোক বা এয়ার ডিফেন্স সিস্টেম হোক, এইগুলো কিন্তু রাশিয়া ইসরায়েলের থেকে প্রাপ্ত। এবং ইসরায়েল রাশিয়া যেভাবে অস্ত্র দিয়ে সাহায্য করেছে ভারতবর্ষকে, স্বাভাবিকভাবেই জঙ্গি ঘাঁটি জঙ্গি নিকেশ করা ভারতের কাছে অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে, কারণ পুরো নিপুণ পরিকল্পনা করেছিল। আমরা যেটা জানতে পারছি প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে, আরো বেশ কিছু জঙ্গি ঘাঁটিকে অ্যাটাক করার জন্য, প্রত্যাঘাত করার জন্য ভারতীয় সেনা
সেনার মিসাইল তৈরি হয়ে রয়েছে, দিনের আলো ফুটেছে, আরো প্রত্যাঘাত করা হবে। সেটা কখন করা হবে, কবে হবে, সেটাও কিন্তু অপেক্ষা করতে বলছে প্রতিরক্ষা মন্ত্রকে। যারা সেনা জওয়ান বলছে বা সেনা আধিকারিকরা রয়েছে তারা বলেছে একটা প্রত্যাঘাত হয়েছে, তবে প্রত্যাঘাত এখানেই থেমে থাকবে না, আরো প্রত্যাঘাত আসবে, অপেক্ষা করুন। অর্থাৎ সেনা জওয়ান তৈরি, মিসাইল সিস্টেম তৈরি, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি, শুধু অপেক্ষা প্রত্যাঘাত একটা হলো, সেটা পাকিস্তান বুঝে গেল, আরো হবে, সেটা অপেক্ষা করতে বলেছে। কর্নেল রাজেন্দ্র বাঁধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্নেল, গোটা দেশ কেন গোটা বিশ্ব জেগে রয়েছে এই বদলার জন্য, আপনি কিভাবে দেখছেন? আগে আপনার রিয়াকশন জানবো। জেগে তো আমিও রয়েছি, রাত 2টোর থেকে যখন প্রথম খবর পাই তখন থেকে আমিও জেগে আছি, আপনাদের সঙ্গে দেশের সঙ্গেই আছি, মনিটর করছি ব্যাপারটা। আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা কিছু টার্গেটেড অ্যাটাক, মিসাইল অ্যাটাক হবে। কবে হবে, কিভাবে হবে সেটা আমার তো জানা ছিল না, বাট এটা এক্সপেক্টেড ছিল। আজকে হয়েছে, খুব ভালো কথা। এখন আরো হবে, আরো নতুন টার্গেটসকে টার্গেট করা হবে, কিভাবে এসকেলেট করা হবে সেটা আমাদেরকে এখন ওয়েট এন্ড ওয়াচ দেখতে হবে। কর্নেল ভাদুরী, এর আগে আমরা তো সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিলাম 16তে, এয়ার স্ট্রাইক দেখেছিলাম 19-এ, আর এবার দেখুন গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক একসঙ্গে। মানে এটা কি আধুনিক যুদ্ধের একটা কৌশল? দেখুন, মিসাইল স্ট্রাইক করা হয়েছে, এখন এটা সারফেস টু সারফেস মিসাইল আর এয়ার টু গ্রাউন্ড মিসাইল দুটোরই কম্বিনেশন করে অ্যাটাক করা হয়েছে। এইটা যুদ্ধ কৌশল, বলা যেতে পারে। এগুলো অবভিয়াসলি এগুলো প্রিসিশন স্ট্রাইক, কারণ স্পেসিফিক টার্গেটস গুলোকে আইডেন্টিফাই করে আমাদের যে প্রিসিশন গাইডেড মিসাইলস আছে ওই কোঅর্ডিনেটস গুলো ফিড করে স্পেসিফিক টার্গেট গুলোকে, এগুলো এরিয়া ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়নি, এইগুলো স্পেসিফিক টার্গেটের উপরে হিট করা হয়েছে। তো এটা প্রিসিশন স্ট্রাইকই হলো, বা আমরা আগের থেকে যেটা শুনে আসছি, এটা ওয়ান টাইপ অফ সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু এরকম একটা সময়কে বেছে নেওয়া যেখানে দাঁড়িয়ে আমরা আজকে জানতাম, আমরা গতকাল থেকে প্রস্তুত ছিলাম যে গোটা দেশে প্রায় 250-র বেশি জায়গায়, আমাদের রাজ্যে 31-এর বেশি জায়গায় মক ড্রিল হবে, আক্রমণের জন্য সবাই একটা প্রস্তুতি নিচ্ছিল, মানে প্রত্যেকের মনে, গোটা দেশবাসীর কথা বলছি, সবাই একটা মেন্টালি প্রিপেয়ার ছিল। ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে মানে এটা কি পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে মনে হয় আপনার? না, পূর্ব পরিকল্পিত তো মানে অনিবার্য, মানে ইট ইজ আ ফোরগ্রাউন্ড কনক্লুশন। ডিজি মিলিটারি অপস আর ওদের যে কাউন্টার পার্ট যারা এয়ারফোর্সে আছে আর নেভিতে আছে, ওদের অপারেশনাল কমান্ড বা অপারেশনাল স্ট্রাকচারে তো এইগুলো অলরেডি কিছু টেমপ্লেট তো প্রি প্ল্যান্ড অলরেডি আছে। নতুন করে যে প্ল্যানিং গুলো হবে সেটা প্রোগ্রেসের উপরে, মানে এখন পাকিস্তান পাল্টা কি করবে না, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি শাহবাজ শরীফের তরফ থেকে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে তার পোস্ট, পাকিস্তান কি করবে যখন আপনি বলছেন, তারা বলছেন বৈঠক ডেকেছেন শাহবাজ, এক্স্যাক্টলি তাই, এবং পাল্টা প্রত্যাঘাত, মানে পাকিস্তান বদলা নেবে এইটা বলা হচ্ছে। মানে তাদের কি সেই অবস্থা আদৌ আছে? না, দেখুন ওদের অবস্থা কতটা আছে কিংবা নেই ব্যাপারটা সেই না, ব্যাপারটা হচ্ছে যে আমার হাতে যদি একটা 9mm পিস্টল থাকে আর আমার সামনে যদি কেউ থাকে, মানে আমার শত্রু থাকে, ওই 9mm পিস্টল দিয়েও আমি ওকে মারতে পারি, আবার ওর মাথার উপরে একটা গ্রেনেডও ফেলতে পারি, মানে ব্যাপারটা হচ্ছে সেই। তো পাকিস্তানের আদৌ ক্যাপাবিলিটি আছে কি নেই সেটা পরের কথা। কর্নেল ভাদুরী থাকলে ওরা 5টা ছাড়বে। কর্নেল ভাদুরী, আরেকটা প্রশ্ন, দেখুন 11 দিনের মাথায় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক উড়ি হামলার পর, 12 দিনের মাথায় বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, আজকে 15 দিন, গতকাল 14 দিন ছিল। এই 14 দিন ধরে আমরা দেখলাম ভারতের তরফ থেকে একের পর এক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক করা হলো, বহির্বিশ্বের একাধিক নেতা
তারা ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন, বিভিন্ন জায়গায় কূটনৈতিক স্তরে আলোচনা চললো, একের পর এক ফোর্স তারা শক্তি প্রদর্শন করলো, সোশ্যাল মিডিয়ায় দেখালো আমরা প্রস্তুত আছি, 15 দিনের মাথায় গিয়ে অ্যাটাকটা হলো। এগুলো কি ইঙ্গিতবাহী? মানে শুধুমাত্র অ্যাটাক করে থেমে যাব, নাকি এটা দীর্ঘমেয়াদী হতে চলেছে, ভারত আরো কোনো কঠোর পদক্ষেপ নিতে চলেছে? না না, দেখুন, আমি আর্মি হেডকোয়ার্টারের টুইটটা যেটা দেখলাম সেটাতে ওরা বলেছে রিভেঞ্জ হ্যাজ বিন টেকেন। তো এখন শুধু ওই মেসেজটা যদি আমরা নিই, তার মানে আর্মি হেডকোয়ার্টার বলতে চায় যে 22 তারিখে যেটা হয়েছিল ওটার আমরা প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওটা হচ্ছে অ্যাজ অফ নাও। এখন নেক্সট কি হবে উইল ডিপেন্ড অন পাকিস্তানের তরফ থেকে ওরা কিভাবে রিটালিয়েট করে বা এই সিচুয়েশনটাকে এসকেলেট করে। এখন পাকিস্তানের রিয়াকশনের বেসিসে ফিউচার আমাদের যে ফিউচার পদক্ষেপগুলো ওইগুলো সেই হিসেবে প্ল্যান হবে। আচ্ছা, মানে এরপরে পাকিস্তান কি করে তার উপর নির্ভর করছে ভারতের পরবর্তী পদক্ষেপগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার অ্যাসেসমেন্ট বেসড অন ওই যে আর্মি হেডকোয়ার্টারের তরফ থেকে যে টুইটটা দেওয়া হয়েছে। বিকজ ওটাতে বলেছে আমরা প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমরা যদি প্রতিশোধ নিয়ে নিয়েছি আর্মি হেডকোয়ার্টার বলে, তার মানে